ওয়াশিংটন পোস্টের একটা রিপোর্ট নিয়ে আজকে কিন্তু রীতিমতো একটা তুলকালাম চলছে, আর আমরা সেটারই গভীরে যাব। বিষয়টা এক কথায় বলতে গেলে একটা রাজনৈতিক থ্রিলারের মতো। একদিকে আমেরিকার মতো পরাশক্তি, আরেকদিকে জামায়াতে ইসলামীর মতো একটা বিতর্কিত দল, আর ঠিক মাঝখানে বাংলাদেশের ভবিষ্যৎ। আর এই প্রতিবেদনের একেবারে কেন্দ্রে আছে একটা ফাঁস হওয়া অডিও ক্লিপ, যেখানে একজন মার্কিন কূটনৈতিক বলছেন তারা নাকি জামায়াতকে বন্ধু হিসাবে পেতে চান। ঠিক তাই। আর এই ঘটনাটা ঘটছে বাংলাদেশের এক ঐতিহাসিক রাজনৈতিক সন্ধিক্ষণে। ২০২৪ সালের সেই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর, যার ফলে শেখ হাসিনা সরকারের পতন হল, দেশ এখন ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আছে। সামনেই ১২ই ফেব্রুয়ারির নির্বাচন। এই অবস্থায় যে জামায়াতে ইসলামী বছরের পর বছর ধরে নিষিদ্ধ ছিল, তারা এখন রাজনীতির মূল স্রোতে ফেরার জন্য একরকম মরিয়া হয়ে উঠেছে। আর ওয়াশিংটন পোস্টের এই প্রতিবেদনটা আমাদের প্রশ্ন করতে বাধ্য করছে যে পর্দার আড়ালে আসলে খেলাটা খেলছে কে। চলুন তাহলে এই থ্রিলারটাকেই আজ একটু ব্যবচ্ছেদ করা যাক। এই ফাঁস হওয়া অডিও ক্লিপ, এটা আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে? জামায়াত কি সত্যিই নিজেদের বদলাতে চাইছে, নাকি এটা শুধু ক্ষমতায় আসার নতুন কোনো কৌশল? আর এই পুরো খেলার প্রভাব ভারত আর আমেরিকার মতো দেশগুলোর সম্পর্কের ওপর কিভাবে পড়ছে, এই প্রশ্নগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করব আমরা। আচ্ছা, তাহলে শুরু করা যাক প্রতিবেদনের সবচেয়ে বিস্ফোরক অংশটা দিয়ে, ওই অডিও রেকর্ডিং। গত বছরের ১ ডিসেম্বর ঢাকায় নারী সাংবাদিকদের সাথে একটা রুদ্ধদ্বার বৈঠক চলছিল। সেখানে একজন মার্কিন কূটনীতিক নাকি সরাসরি জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে বলেন, আমরা তাদের বন্ধু হিসাবে পেতে চাই। শুধু তাই না, তিনি সাংবাদিকদের এটাও জিজ্ঞেস করেন যে তারা তাদের টক শোতে জামায়াতের ছাত্র সংগঠনের সদস্যদের ডাকতে রাজি কিনা। এটা তো একটা বিরাট ব্যাপার। অবশ্যই বিরাট ব্যাপার। এটা মার্কিন কূটনীতির একটা বড়সড় দিক পরিবর্তনের ইঙ্গিত দেয়। ওই কূটনীতিকের যুক্তিটা ছিল বেশ সোজাসাপটা। তার মতে, বাংলাদেশে ইসলামপন্থী ভাবধারা বাড়ছে এবং জামায়াতে ইসলামী আসন্ন নির্বাচনে আগের যে কোনো সময়ের চেয়ে অনেক ভালো ফল করবে। এর মানে হল, যুক্তরাষ্ট্র ভবিষ্যতের সম্ভাব্য রাজনৈতিক বাস্তবতাকে মেনে নিয়ে আগেভাগেই নিজেদের ঘুঁটি সাজিয়ে রাখছে। তারা এমন একটা দলের সাথে সম্পর্ক ছেদ করে রাখতে চায় না, যারা হয়তো খুব শীঘ্রই ক্ষমতার অংশীদার হতে যাচ্ছে। কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়, জামায়াতে ইসলামের বিরুদ্ধে তো সবসময় শরিয়া আইন চালুর চেষ্টার একটা অভিযোগ ওঠে। একজন মার্কিন কূটনীতিক এই আশঙ্কাকে কিভাবে দেখছেন? তিনি কি বিষয়টাকে একেবারেই গুরুত্ব দেননি? এখানেই ওয়াশিংটনের আসল কৌশলটা লুকিয়ে আছে। কূটনীতিক নাকি বিষয়টি একরকম উড়িয়েই দিয়েছেন। তার ভাষ্যমতে, ওয়াশিংটনের হাতে একটা অব্যর্থ অস্ত্র আছে। তিনি স্পষ্ট করে দিয়েছেন, জামায়াত যদি ক্ষমতায় এসে উদ্বেগজনক কিছু করে, যেমন ধরুন শরিয়া আইন চাপিয়ে দেওয়া বা নারীদের কাজের স্বাধীনতা খর্ব করা, তাহলে যুক্তরাষ্ট্র পরের দিনই বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড পোশাক শিল্পের উপর ১০০% শুল্ক বসিয়ে দেবে। এক মিনিট ১০০% শুল্ক? এটা তো অবিশ্বাস্য। তার মানে একদিকে বন্ধুত্বের হাত আর অন্যদিকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার হুমকি। এটা কি এক ধরনের ব্ল্যাকমেল নয়? একটা দেশের মানুষ ভোট দিয়ে যে দলকে ক্ষমতায় আনবে, তাদের নীতি ওয়াশিংটন থেকে ঠিক করে দেওয়া হবে? আপনি যেটাকে ব্ল্যাকমেল বলছেন, কূটনীতিকদের ভাষায় সেটা হয়তো লেভারেজ বা প্রভাব বিস্তারের কৌশল। এটা আসলে কূটনীতির একটা নতুন মডেল, যেখানে সরাসরি সামরিক হস্তক্ষেপ বা রাজনৈতিক চাপের বদলে অর্থনৈতিক নির্ভরতাকে ব্যবহার করে একটা দেশের সার্বভৌম নীতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে। কূটনীতিকের আত্মবিশ্বাসটা এখানেই যে তার মতে জামায়াতের নেতারা যথেষ্ট বিচক্ষণ, তারা দেশের অর্থনীতির ভিত্তিটাকেই ধ্বংস করে দেওয়ার ঝুঁকি কিছুই নেবেন না। সুতরাং যুক্তরাষ্ট্র মনে করছে তারা জামায়াতকে বন্ধু বানাতেও পারবে, আবার নিজেদের শর্তের বেড়াজালে বেঁধেও রাখতে পারবে। বেশ জটিল একটা কৌশল। তাহলে যুক্তরাষ্ট্রের এই চাপের মুখে জামায়াতে ইসলামী কিভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে? তারা কি নিজেদের বদলাচ্ছে? প্রতিবেদন অনুযায়ী একসময় যে দলটা শরিয়া আইনের কথা বলতো, তারা এখন কি বলছে? জামায়াতও খুব সচেতনভাবে নিজেদের ভাবমূর্তি বতানোর চেষ্টা করছে। তাদের যুক্তরাষ্ট্র বিষয়ক মুখপাত্র মোহাম্মদ রহমান ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন যে দল এখন ৪টি মূল স্তম্ভের উপর দাঁড়িয়ে প্রচারণা চালাচ্ছে: দুর্নীতি নির্মূল, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন।
তিনি জোর দিয়ে বলেছেন শরিয়া আইন কার্যকর করার কোনো পরিকল্পনা তাদের নেই। আর এটা যে শুধু মুখের কথা নয়, তার কিছু প্রমাণও পাওয়া যায়। অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির গবেষক মুবাশার হাসানও এই প্রতিবেদনে বলেছেন যে জামায়াত এখন একটি মূলধারার রাজনৈতিক দলে পরিণত হয়েছে। কিন্তু সুশাসন বা স্বচ্ছতা এগুলো তো সব রাজনৈতিক দলই ভোটের আড়ে বলে থাকে। ভোটাররা জামায়াতের এই নতুন রূপকে বিশ্বাস করবে কেন? তাদের অতীত তো অন্য কথা বলে। এটা কি সত্যিকারের পরিবর্তন, নাকি শুধু সময়ের প্রয়োজনে খোলস বদলানো? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। তবে তাদের কূটনৈতিক তৎপরতা দেখলে মনে হবে তারা আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা পেতে কতটা মরিয়া। হাসিনা সরকারের পতনের পর থেকে জামায়াতের প্রতিনিধিরা ওয়াশিংটনে মার্কিন কর্মকর্তাদের সাথে 4 বার বৈঠক করেছে, ঢাকায়ও একাধিকবার বসেছে। এমনকি মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রেয়ারের সাথেও তাদের ভার্চুয়াল বৈঠক হয়েছে। এর থেকে বোঝা যায় যে তারা বুঝতে পারছে যে শুধুমাত্র দেশের মানুষের সমর্থনই যথেষ্ট নয়, পশ্চিমা শক্তিগুলোর আস্থা অর্জন করাও জরুরি। তবে এটা আদর্শগত পরিবর্তন নাকি কৌশলগত পরিবর্তন, সেই রায় দেওয়ার সময় এখনও আসেনি। আচ্ছা, তাহলে একদিকে আমেরিকা আর জামায়াতের এই নতুন সমীকরণ, আর অন্যদিকে তাদের এই কূটনৈতিক দৌড়ঝাঁপ, এই সব কিছুর প্রভাব তো শেষ পর্যন্ত গিয়ে পড়বে আঞ্চলিক রাজনীতিতে। বিশেষ করে প্রতিবেশী দেশ ভারতের জন্য এটা কি বার্তা দিচ্ছে? আটলান্টিক কাউন্সিলের মাইকেল কুগেলম্যানের মতে এটা ওয়াশিংটন আর নয়াদিল্লির মধ্যে নতুন করে দূরত্ব তৈরি করতে পারে। বিষয়টা খুব সংবেদনশীল। ভারত ঐতিহাসিকভাবেই জামায়াতকে পাকিস্তানের মিত্র এবং নিজেদের আঞ্চলিক নিরাপত্তার জন্য একটি হুমকি হিসেবে দেখে। এখন যদি আমেরিকা সেই দলের সাথে সখ্যতা গড়ে তোলে, তাহলে ভারতের উদ্বেগ হওয়াটাই স্বাভাবিক। ব্যাপারটা অনেকটা দুই বন্ধুর মতো, যাদের মধ্যে আগে থেকেই কিছু বিষয়ে মন কষাকষি চলছে। এখন যদি একজন বন্ধু তাদের পুরনো শত্রুর সাথে হাত মেলায়, তাহলে সম্পর্কটা তো আরও খারাপ হবেই। এখানে ভারতের জন্য জামায়াত হল সেই পুরনো শত্রু। আর ওয়াশিংটন নয়াদিল্লির সম্পর্ক তো এমনিতেও খুব মসৃণ নয়। রাশিয়া থেকে ভারতের জ্বালানি তেল কেনা বা বিভিন্ন বাণিজ্য চুক্তি নিয়ে তাদের মধ্যে একটা চাপা উত্তেজনা তো আছেই। ঠিক তাই। কুগলম্যানের বিশ্লেষণ অনুযায়ী দুই দেশের সম্পর্ক এখন এতটাই জটিল যে যুক্তরাষ্ট্র হয়তো ভারতের এই উদ্বেগগুলোকে আগের মতো গুরুত্ব দেওয়ার প্রয়োজন বোধ করছে না। ওয়াশিংটন হয়তো ভাবছে বাংলাদেশের ভূ রাজনীতিক গুরুত্ব তাদের কাছে ভারতের উদ্বেগের চেয়ে এই মুহূর্তে বেশি। এটা ভারতের জন্য একটা বড়সড় কূটনৈতিক ধাক্কা হতে পারে। এই প্রতিবেদনে তো ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গও এসেছে। তার দণ্ডাদেশের বিষয়টাকে ওই মার্কিন কূটনীতিক কিভাবে ব্যাখ্যা করেছেন? ফাঁস হওয়া অডিওতে কূটনীতিকের মন্তব্যটি বেশ চমকপ্রদ। তিনি শেখ হাসিনার দণ্ডাদেশকে একটি রাজনৈতিক বুদ্ধিমত্তার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন। তিনি এটা স্বীকার করেছেন যে বিচার প্রক্রিয়া হয়তো পুরোপুরি অবাধ ও সুষ্ঠু ছিল না, কিন্তু তার মতে হাসিনা দোষী ছিলেন এবং অন্তর্বর্তীকালীন সরকার নিজেদের এখতিয়ারের মধ্যেই কাজটা করেছে। তার মানে যুক্তরাষ্ট্র একরকম চোখ বন্ধ করে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিচ্ছে, বিচার ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন থাকা সত্ত্বেও। এটা কি তাদের নিজেদের প্রচার করা গণতন্ত্রের নীতির সাথে একটু সাংঘর্ষিক নয়? একদম। এটাই বাস্তববাদী বা প্র্যাগম্যাটিক কূটনীতির উদাহরণ। যুক্তরাষ্ট্র এখানে আদর্শের চেয়ে বাস্তবতাকে বেশি গুরুত্ব দিচ্ছে। তাদের কাছে হয়তো হাসিনা সরকারের পতনের পর দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং একটি নির্বাচন আয়োজন করাটাই মূল লক্ষ্য। সেই লক্ষ্য পূরণের জন্য বিচারিক প্রক্রিয়ার কিছু ত্রুটিকে তারা হয়তো দেখেও না দেখার ভান করছে। এটা থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মার্কিন প্রশাসনের মনোভাবটা বেশ পরিষ্কার হয়ে যায়। তাহলে এই সব আন্তর্জাতিক চাল এবং অভ্যন্তরীণ পট পরিবর্তনের প্রভাব তো শেষ পর্যন্ত গিয়ে পড়বে ভোটের বাক্সে। 12 ফেব্রুয়ারি নির্বাচনে জামায়াতের আসল প্রতিপক্ষ হিসেবে কারা মাঠে নামছে? নির্বাচনী ময়দানে প্রধান প্রতিদ্বন্দ্বী হল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি, দেশের অন্য প্রধান রাজনৈতিক শক্তি। তাদের নেতা তারেক রহমান দীর্ঘ নির্বাসন শেষে গত 25শে ডিসেম্বর দেশে ফিরেছেন এবং নির্বাচনে জিতলে তিনিই হতে পারেন পরবর্তী প্রধানমন্ত্রী। কিন্তু মজার ব্যাপার হল, প্রতিবেদনের একটি সূত্র বলছে তারেক রহমান ব্যক্তিগতভাবে বিশ্বাস করেন যে জামাত নির্বাচনে প্রত্যাশার চেয়েও ভালো ফল করবে, কিন্তু তিনি তাদের সঙ্গে কোনো আনুষ্ঠানিক জোট করার পরিকল্পনা করছেন না। এটা তো বেশ অবাক করার মতো বিষয়।
অতীতে তো বিএনপি আর জামাত একে অপরের জোটসঙ্গী ছিল, তাহলে এখন এই দূরত্ব কেন? অন্যদিকে জামাত কি ভাবছে? জামাতির আমির ডাক্তার শফিকুর রহমান কিন্তু বিএনপির সঙ্গে কাজ করতে বেশ আগ্রহী। তিনি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, যদি আদর্শের মিল থাকা দলগুলো ঐক্যবদ্ধ হয় তাহলে তারা একসঙ্গেই সরকার পরিচালনা করবেন। এই পরিস্থিতি নির্বাচনের পরের সম্ভাব্য জোটের সমীকরণকে ভীষণ জটিল করে তুলেছে। একদিকে বিএনপির এই আপাত দূরত্ব বজায় রাখা, অন্যদিকে জামায়াতের জোট গড়ার আগ্রহ, সব মিলিয়ে একটা ধোঁয়াশাপূর্ণ অবস্থা। হয়তো বিএনপি ভোটের ফলাফলের জন্য অপেক্ষা করছে, তারপর নিজেদের দর কষাকষি অবস্থান বুঝে সিদ্ধান্ত নেবে। সব মিলিয়ে ওয়াশিংটন পোস্টের এই প্রতিবেদনটা বাংলাদেশের এক রুদ্ধশ্বাস রাজনৈতিক মুহূর্তের ছবি তুলে ধরেছে। একদিকে যুক্তরাষ্ট্র, যে কিনা জামায়াতের মতো একটি ইসলামপন্থী দলের সাথে সম্পর্ক পাতাতে চাইছে, কিন্তু একই সাথে অর্থনৈতিক খাড়াও ঝুলিয়ে রাখছে। অন্যদিকে জামায়াতে ইসলামী, যারা নিজেদের একটি আধুনিক মূলধারার দল হিসেবে প্রতিষ্ঠা করতে মরিয়া। আর এই পুরো নাটকের মাঝখানে ভারতের মতো আঞ্চলিক শক্তি, যারা নিজেদের নিরাপত্তা নিয়ে গভীরভাবে চিন্তিত। একদম। এটি আসলে জাতীয় স্বার্থ দ্বারা চালিত বাস্তববাদী রাজনীতির এক নির্ভেজাল উদাহরণ। এখানে সবাই নিজেদের স্বার্থ দেখছে। যুক্তরাষ্ট্র ভবিষ্যতের সম্ভাব্য অংশীদার খুঁজছে, জামায়াত ক্ষমতার অলিন্দে প্রবেশের পথ খুঁজছে, আর ভারত তার আঞ্চলিক প্রভাব ধরে রাখতে চাইছে। আর এই পুরো রাজনৈতিক জুয়ার মূল চাবিকাঠি হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের পোশাক শিল্প এবং তার ওপর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রভাব বিস্তারের ক্ষমতা। মার্কিন কূটনীতিকের কথা এটা পরিষ্কার, তারা জামায়াতকে বন্ধু হিসেবে চাইলেও সেই বন্ধুত্বের লাগামটা কিন্তু ওয়াশিংটনের হাতেই থাকবে। এ পুরো আলোচনা থেকে একটা গভীর প্রশ্ন কিন্তু উঠে আসছে। প্রতিবেদনটি স্পষ্টভাবে দেখাচ্ছে যে একটি দেশের সম্ভাব্য নির্বাচিত সরকারের অভ্যন্তরীণ নীতিকে প্রভাবিত করার জন্য যুক্তরাষ্ট্র অর্থনৈতিক চাপকে একটি প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করছে। প্রশ্নটা হলো, আজকের এই বিশ্বায়নের যুগে, যেখানে একটি দেশের অর্থনীতি অন্য দেশের উপর এতটাই নির্ভরশীল, সেখানে একটি নতুন সরকার তার অভ্যন্তরীণ নীতি নির্ধারণের ক্ষেত্রে আসলে কতটা সার্বভৌমত্বের অধিকারী, বিশেষ করে যখন সেই নীতি কোনো পরাশক্তির স্বার্থের বিরুদ্ধে যায়। এটা হয়তো ভবিষ্যতের বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে চলেছে।